সকলকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল পিকোচিং সেন্টারে। তো আজকের যে বিষয়টা সেটা অনেকের অনুরোধের পরেই আমাদের এই ইউটিউব চ্যানেলে আমি নতুন করে কিন্তু আবার এসএলএসটির নতুন ক্লাস শুরু করতে চলেছি। তো এসএলএসটির যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশিত হয়ে গেছে, সেটা আমরা সকলে জানি। এবং তার যে নোটিফিকেশান, তার যে ভ্যাকেন্সি নোটিফিকেশান এবং তার যে গ্যাজেট সম্পূর্ণ প্রত্যেকটা পিডিএফ কিন্তু আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে অলরেডি কিন্তু প্রোভাইড করেছি। এসএলএসটি 2025-এর যে পরীক্ষাটা, সেই পরীক্ষার যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপ কিন্তু 16ই জুন থেকে শুরু হবে এবং 14ই জুলাই কিন্তু তার ফর্ম ফিল আপের লাস্ট ডেট। এবং আমরা যদি দেখি যে টেন্টেটিভ ডেট প্রকাশিত করা হয়েছে পরীক্ষা সম্পর্কিত, সেই পরীক্ষার যে তারিখ, সেই তারিখ কিন্তু সেপ্টেম্বর ফার্স্ট উইক কিন্তু বলা আছে। তো সেই হিসাব যদি আমরা দেখি তো তার সময় প্রায় মিনিমাম 3 মাসের মতন কিন্তু হাতের সময় থাকছে। জুন, জুলাই, আগস্ট, প্রায় 3টা মাস কিন্তু আমাদের হাতের সময় থাকছে। তো সেই দিকটা মনে রেখে আমরা এমসিকিউ এবং তার সাথে সংক্ষিপ্ত কিছু আলোচনার মাধ্যমে কিন্তু আমাদের ক্লাসগুলো কিন্তু শেষ করার চেষ্টা করব, বিশেষ করে টেক্সট বইগুলোর ক্ষেত্রে। তো আজকের যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের ক্লাস 9ম শ্রেণীর প্রথম যে পড়া আছে বা চ্যাপ্টার আছে সেটা হচ্ছে আমাদের ইলিয়াস। সেই ইলিয়াস গল্পের থেকে আমাদের কিছু এমসিকিউ প্রশ্ন, টোটাল 20টির মতন প্রশ্ন থাকবে এবং তার সাথে সংক্ষিপ্ত কিছু আলোচনা কিন্তু ব্যাখ্যা করা হবে। ঠিক আছে, তো আজকের যে বিষয়, সেই বিষয়টা আমরা এগিয়ে চলছি। এবং যারা নতুন আসতে হবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, এবং যারা এখন পর্যন্ত টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি অবশ্যই জয়েন হয়ে যাও। এই ক্লাসটা শেষ হওয়ার পর এর ফুল পিডিএফটা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে কিন্তু আমরা প্রোভাইড করে দেবো। তো আজকের যে বিষয় হচ্ছে আমাদের এলিয়াস, যেটা লেখক হচ্ছে কি আমাদের লিও টলস্টয়। সম্পূর্ণ লিও টলস্টয় সম্পর্কে আগে সংক্ষিপ্ত একটু আকারে জানবো। তার যে জন্ম, লিও টলস্টয়ের যে জন্ম, সেই জন্ম হচ্ছে কিন্তু 9ই সেপ্টেম্বর 1828 খ্রিস্টাব্দে কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। এবং ওনার যে মৃত্যু সেটা হচ্ছে 20 নভেম্বর 1910 খ্রিস্টাব্দে কিন্তু মৃত্যু হয়। ঠিক এই যে ইলিয়াস যে গল্পটি আছে, এই ইলিয়াস গল্পের মূল গ্রন্থের নাম হচ্ছে কি? মূল গ্রন্থের নাম হচ্ছে 23 টেলস। তাহলে আমরা জানলাম কি যে লিও টলস্টয়ের জন্মসাল হচ্ছে 9ই সেপ্টেম্বর 1828 খ্রিস্টাব্দে এবং মৃত্যু হচ্ছে 20 নভেম্বর 1910। এবং ওনার এই যে মূল যে গ্রন্থটির নাম, সেই মূল গ্রন্থের নাম হচ্ছে 23 টেলস। ঠিক, এবং এই ইলিয়াস যে গল্পটি আছে, এই ইলিয়াস গল্পটি বাংলায় অনুবাদ করেন কে? মনীন্দ্র দত্ত কিন্তু বাংলায় অনুবাদ করেন। এবং এই যে মূল গল্পের ভাষা কিন্তু রাশিয়ান। মূল গল্পের যে ভাষা, সেই মূল গল্পের ভাষা হচ্ছে কিন্তু রাশিয়ান। তাহলে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস জানতে পারলাম, যেটা হচ্ছে কিন্তু লিও টলস্টয়ের জন্মসাল এবং তার মৃত্যুসাল, এবং তার সাথে যে মূল গ্রন্থ, সেই মূল গ্রন্থের নাম, এবং বাংলায় অনুবাদ করেছিলেন মনীন্দ্র দত্ত। এবং এর যে মূল ভাষা, সেই মূল ভাষা হচ্ছে কি রাশিয়ান। এর বিষয় সংক্ষেপ যদি আমরা আলোচনা করি, একটা হচ্ছে ইলিয়াস, যেটা হচ্ছে উফা প্রদেশের বাসিন্দা ইলিয়াস ও তার স্ত্রীর নাম ছিল কি সামসেমাগি। সুদীর্ঘ যে 35 বছর ধরে কিন্তু তারা কী করেছিল? কঠোর পরিশ্রম করে প্রচুর একটা সম্পত্তির মালিক হয়ে ওঠে। ইলিয়াসের যে সকল প্রতিবেশীরা ছিল তারা কিন্তু ইলিয়াসকে অত্যন্ত কিন্তু ঈর্ষার চোখে কিন্তু দেখতো। তাদের যে সুখের দিন, সেই সুখের দিন কিন্তু সুখের দিন কিন্তু স্থায়ী ছিল নাই। ধনী ইলিয়াসের জীবনে কিন্তু একটা অভিশাপ নামিয়ে আসে। কীভাবে? তার যে ছেলেমেয়েরা ছিল, যতদিন তারা কম ধনী ছিল, তখন তারা কিন্তু তার ছেলেমেয়েরা কিন্তু অজস্র পরিশ্রম করতো। কিন্তু যখনই তার সম্পত্তি বৃদ্ধি পেল বা ধনী হলো, তখন তারপর থেকে কিন্তু তাদের যে ছেলেমেয়েরা ছিল তারা কিন্তু একদম আলসে প্রকৃতির হয়ে উঠেছিল। এবং তার যে 2 ছেলে এবং 1 মেয়ে ছিল, সেই 2 ছেলের মধ্যে বড় ছেলে কি হয়েছিল? বড় ছেলের মারপিটের মাধ্যমে কিন্তু তার মৃত্যু হয়। এবং তার যে ছোট ছেলে কি করেছিল? একটা ঝগড়ুটে বউ বিয়ে করে এনেছিল, যার ফলে তার বাবা ইলিয়াস তাকে কিন্তু ঘর থেকে কিন্তু বহিষ্কৃত করে। এবং তার মেয়ে কিছু সমস্যার কারণে কিন্তু মৃত্যু ঘটে।
ঠিক। তার যে সম্পত্তি, সেই সম্পত্তি সম্পর্কেও কিন্তু আমাদের অনেকটাই ছিল, অনেকগুলি কিন্তু ঘোড়া ছিল, 200 300 200 250-র মতো কিন্তু ঘোড়া ছিল। এইভাবে তার যে গল্পের মাধ্যমে আমরা সম্পূর্ণ বিষয়টা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে। তারপর যখন তার সম্পত্তির অবনতি ঘটে, সেই সম্পত্তির অবনতি ঘটার ফলে সে ধনী থেকে কিন্তু অতি দরিদ্রতে পরিণত হয়। তারপর ওনারই প্রতিবেশী একজন, ইলিয়াসের প্রতিবেশী একজন ব্যক্তি ছিল, তার নাম ছিল কি মোহাম্মদ শাহ। মোহাম্মদ শাহর বাড়িতেই সে কিন্তু ভাড়াটে মজুরি হিসেবে কিন্তু আশ্রয় পায়। বৃদ্ধ যে ইলিয়াস ছিল এবং বৃদ্ধা শামসে মাগি কাজের লোক হলেও মনিবের সম্পদ সযত্নে কিন্তু রক্ষা করত। এই সকল এই গল্পের মধ্যে কিন্তু আলোচনা করা আছে। ঠিক। এবারে যে আমাদের যে টোটাল প্রশ্ন 20টি প্রশ্ন, সেই 20টি প্রশ্ন কিন্তু আমরা সঠিকভাবে কিন্তু আমরা দেখব। প্রথম প্রশ্ন কী ছিল, যে ইলিয়াস বাস করতো কোথায়? তো ইলিয়াস বাস করতো রাশিয়াতে, নাকি উফা প্রদেশে, নাকি মস্কোয়, নাকি ইংল্যান্ডে? তো আমি প্রথমে আলোচনা করলাম যে ইলিয়াস যে উফা প্রদেশের বাসিন্দা ইলিয়াস ছিল। তাহলে এইটার প্রশ্নের সঠিক অ্যান্সার হবে কি? উফা প্রদেশ। উফা প্রদেশ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে, এই তার যা কিছু বিষয় সম্পত্তি কার কথা? এই তার যা কিছু বিষয় সম্পত্তি, এই কথাটা কে বলেছিল? এই কথাটা বলেছিল ইলিয়াস, নাকি মোহাম্মদ শাহ, নাকি শামসে মাগি, নাকি অতিথি? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে কিন্তু ইলিয়াস। এই তার যা কিছু বিষয় সম্পত্তি, তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে কিন্তু ইলিয়াস। ইলিয়াসের সম্পত্তি ছিল কত? ইলিয়াসের সম্পত্তি ছিল কত? ছিল 200 ঘোড়া, নাকি 150 গরু, নাকি মোষ, নাকি 1200 ভেড়া? তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে কিন্তু 200 ঘোড়া, যেটা আমি একটু আগে আলোচনা করলাম যে 200টার মতন কিন্তু ঘোড়া। তারপর হচ্ছে ঈর্ষা করার কারণটা কী ছিল? ঈর্ষা মানে তাকে দেখতে পাচ্ছে অনেক, কী কারণে? ইলিয়াসের নাম যশ প্রচুর ছিল, ইলিয়াসের তখন খুব ভালো বলবলাও, নাকি 1 2 দুটোই ঠিক, নাকি কোনোটাই নয়? তো এই প্রশ্ন আমি প্রথমে আলো করেছিলাম যে ইলিয়াস প্রচুর একটা ধনী প্রকৃতির মানুষ হয়ে উঠেছিল এবং তার নাম যশ চারদিকে কিন্তু ছড়িয়ে পড়েছিল, যার কারণে ইলিয়াসের যে সকল প্রতিবেশীরা ছিল তারা কিন্তু তাকে ঈর্ষার চোখে দেখত। তাহলে এইখানে আমাদের দুটি প্রশ্নের উত্তর কিন্তু আমাদের সঠিক, মানে অপশান দুটোই কিন্তু ঠিক। কী কী হবে? 1 এবং 2 কিন্তু দুটোই ঠিক। পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে, যে ইলিয়াসের বাড়ি থেকে তাদের তাড়িয়ে দেওয়া হলো, তাড়িয়ে দেওয়ার কারণ কি? ছোট ছেলে ঝগড়াটে বউ বিয়ে করে বাপের আদেশ অমান্য করেছিল, নাকি কথাটি ঠিক নয়, নাকি 1 2 ঠিক, নাকি কোনোটিই ঠিক নয়? তো আমি প্রথমে আলোচনা করার সময় যেটা বলেছিলাম যে ইলিয়াসের বাড়ি থেকে তাদের তাড়িয়ে দেওয়া হয়েছিল। তো তাড়িয়ে দিয়েছিল কাকে? তার ছোট ছেলেকে। কিসের কারণে? ঝগড়ুটি বউকে বিয়ে করেছিল তার কারণে এবং তার আদেশ না মানার জন্য। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু অপশান এই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে, যে ইলিয়াস তুমি আমার বাড়ি এসে আমার সঙ্গে থেকো, এই কথা কে বলেছিল? শামসে মাগি, অতিথি, মোহাম্মদ শাহ, নাকি কোনোটাই নয়? এটা আমি আলোচনা করতে করতে একবার বলেছিলাম যে ইলিয়াস গল্পে ইলিয়াসের যে প্রতিবেশী ছিল মোহাম্মদ শাহ তাকে কিন্তু বলেছিল যে তাদের বাড়িতে গিয়ে যেন থাকে। পরবর্তী 7 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে, আইএসি মানে কি? আলসে প্রকৃতির মানুষ। আইএসি মানে হচ্ছে আলসে প্রকৃতির। ঠিক। তো আইএসি হয়ে উঠেছিল কে? ইলিয়াসের ছেলে, মেয়েরা, নাকি অতিথিরা, নাকি 1 2 ঠিক? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু আমরা সকলে জানি যে ইলিয়াসের ছেলে এবং মেয়েরা। পরবর্তী প্রশ্ন, বুড়ো বুড়িকে রেখে মোহাম্মদ শাহর লাভ হলো কারণ কি? না সব কাজ তারা ভালোভাবে করতে পারতো, নিজেরা একদিন মনিব ছিল বলে, নাকি 1 2 ঠিক, নাকি কোনোটিই নয়? তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হবে কি, তারা যখন ধনী ব্যক্তি ছিল সেই সময় কিন্তু তারা সব ধরনের কাজ কিন্তু শিখে রেখেছিল। তো সেই ক্ষেত্রে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে কোনটা? সব কাজ তারা ভালোভাবে করতে পারতো বলে। পরবর্তী প্রশ্ন, আমাদের সঙ্গে একটু কুমিস পান করবে এ কথা কাকে বলা হয়েছিল? তো কুমিস পান, কুমিস কথার অর্থ কি? কুমিস কি? কোনো কুমিস হচ্ছে এক ধরনের একটা শরবত, এক ধরনের কিন্তু শরবত, এক ধরনের শরবত। ঠিক আছে, কুমিস হচ্ছে এক ধরনের শরবত। তো তুমি একটু কুমিস পান করবে এ কথা কাকে বলা হয়েছিল? এই কথা বলেছিল কে? মোহাম্মদ শাহ ইলিয়াসকে, শামসে মাগিকে, নাকি মোহাম্মদ শাহ মোল্লাকে, নাকি মোহাম্মদ আনোয়ারকে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু আমরা সকলে জানি যে মোহাম্মদ শাহ ইলিয়াসকে কিন্তু বলেছিল। পরবর্তী প্রশ্ন,
বিস্মিত হওয়ার কারণ কি? বিস্মিত কথার অর্থ হচ্ছে কি অবাক, বিস্মিত হওয়ার কথার অর্থ হচ্ছে কিন্তু অবাক। তাহলে বিস্মিত হওয়ার কারণ কি? ইলিয়াস ও তার স্ত্রীর সর্বহারা হয়েও সুখে আছে, নাকি ইলিয়াস দুঃখী, নাকি ইলিয়াস মৃত্যু পথযাত্রী, নাকি কোনোটিই নয়। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে কোনটা? ইলিয়াস ও তার স্ত্রী সর্বহারা হয়েও কিন্তু সুখে আছে। এই যে লাইনটা, এই লাইনটা আমরা যদি দেখি, এটা টেক্সট বই যদি আমরা পড়ি, একদম সর্বশেষে কিন্তু এই লাইনটা ভালোভাবে কিন্তু বিশ্লেষণ করা আছে যে ইলিয়াস ও তার স্ত্রী সর্বহারা হয়ে সুখী আছে কেন। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ইলিয়াস ও তার স্ত্রী সর্বহারা হয়েও কিন্তু সুখে আছে। পরবর্তী প্রশ্ন, ইলিয়াসের প্রতিবেশী ছিল কে? ইলিয়াসের প্রতিবেশী ছিল অতিথিরা, মোহাম্মদ শাহ, শামসে মাগি, নাকি কোনোটিই নয়। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু সকলে জানি যে মোহাম্মদ শাহ। তো বলে রাখি, এখানে 20টি প্রশ্নের মধ্যে 15টি প্রশ্ন কিন্তু আলোচনা করা হবে এবং টোটাল যে 5টি প্রশ্ন থাকবে, এই 5টি প্রশ্ন কিন্তু নিজেদেরকে হোমওয়ার্ক হিসাবে কিন্তু দেওয়া থাকবে। ঠিক আছে, এই 5টি প্রশ্ন কিন্তু নিজেরা কমেন্ট বক্সে কিন্তু নিজেদের প্রত্যেকটা উত্তর কিন্তু জানাবে। ঠিক আছে, পরবর্তীতে ইলিয়াসের দুর্দশার একেবারে চরমে নেমে এলো 75 বছর বয়সে, 70 বছর বয়সে, নাকি 80 বছর বয়সে, নাকি 72 বছর বয়সে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 70 বছর বয়সে। পরবর্তী যে প্রশ্নটা আছে, সেই প্রশ্নে কি বলা হয়েছে যে 35 বছর পরিশ্রম করে ইলিয়াসের ঘোড়ার সংখ্যা কত হয়? 200, 300, 1200, 150। তো এটা আমি প্রথমে একটা প্রশ্ন পেয়েছিলাম, উত্তরটা সেই উত্তরটা হচ্ছে কিন্তু প্রায় 200টির মতন কিন্তু ঘোড়া হয়েছিল 35 বছর বয়সে। পরবর্তী প্রশ্ন হচ্ছে সব থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এটা, যে ইলিয়াসের বিষয় সম্পত্তি কত ছিল? 7টি ঘোড়া, 2টি গরু এবং 8টি 20টি ভেড়া। 7টি ঘোড়া, নাকি 2টি গরু, নাকি 10টা ভেড়া, নাকি 200 ঘোড়া, 150 গরু, মোষ আর 1200 ভেড়া। 5টি ঘোড়া, 2টি গরু, 10টি ভেড়া। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কোনটা হবে? আমি প্রথমে বলেছি যে 200 ঘোড়া ছিল, 150 গরু এবং মোষ, আর তার সাথে ছিল 1200টি ভেড়া। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি আমাদের সঠিক অ্যান্সার। আমাদের যে 15টি প্রশ্ন আলোচনা করা ছিল তার শেষ প্রশ্ন কি বলা হয়েছে, যে অতিথিদের মধ্যে ইলিয়াসের কথার প্রকৃত অর্থ উপলব্ধি করতে পেরেছিলেন কে? মোহাম্মদ শাহ, প্রথম অতিথি, দ্বিতীয় অতিথি, নাকি মোল্লা। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মোল্লা। তো এবারে বাকি যে 5টি প্রশ্ন, সেই 5টি প্রশ্ন তোমাদের জন্য কিন্তু হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, তো 5টি প্রশ্ন কী কী আছে একটু দেখিনি। ইলিয়াস সর্বহারা হয়ে পড়ল অল্প বয়সে, যৌবনে, নাকি 70 বছর বয়সে, নাকি 50 বছর বয়সে। তাহলে ইলিয়াসের সর্বহারা হয়ে পড়লো কোনটি? এই 4টির মধ্যে কোনটা সঠিক অ্যান্সার কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু জানাবে সকলে। পরবর্তী, মোহাম্মদ শাহ ইলিয়াসের যে গুণের কথা স্মরণ করে খুব দুঃখী হলেন তা হলো কোনটা? ইলিয়াসের ভদ্রতা, ইলিয়াসের অতিথি বৎসলতা, নাকি ইলিয়াসের দাতার ভূমিকা, নাকি ইলিয়াসের সততা। এটাও কিন্তু আমাদের হোমওয়ার্ক থাকছে, কমেন্ট সেকশনে কিন্তু জানিয়ে দেব। অতিথিদের অনুরোধে গৃহস্বামী ইলিয়াসকে সম্বোধন করেন বাবু ডাকে, নাকি বাবাই ডাকে, নাকি ইলিয়াস ডাকে, নাকি বুড়ো ডাকে। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সারটা কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু জানিয়ে দিও, একদম আমাদের হোমওয়ার্ক থাকছে। পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে, ইলিয়াস ও তার স্ত্রী একসঙ্গে ঘর করছে 40 বছর, 45 বছর, নাকি 35 বছর, নাকি 50 বছর। এটাও কিন্তু বাড়ির কাছে থাকলো হোমওয়ার্ক হিসেবে, ঠিক কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আজকের লাস্ট প্রশ্ন যেটা তোমাদের হোমওয়ার্কের জন্য, ইলিয়াসের প্রতিপত্তির সময় তার গরু ঘোড়ার দেখাশোনা করে কারা? ভাড়াটে মজুরানি, তার স্ত্রী, ইলিয়াস নিজে, নাকি ভাড়াটে মজুররা। এটাও কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু জানিয়ে দাও, হোমওয়ার্ক থাকলো সকলের জন্য। তাহলে টোটাল 5টি প্রশ্ন হোমওয়ার্ক থাকলো, তোমরা নাম্বারিং করে তার উত্তর কিন্তু জানিয়ে দেও। ঠিক আছে, কমেন্ট সেকশনে গিয়ে। এবার সব থেকে একটা চমকপ্রদ যে বিষয় হতে চলেছে সেটা হচ্ছে কিন্তু আমাদের যে একটা গ্রুপ করা আছে, সেই গ্রুপে কিন্তু ফ্রি মক টেস্ট নেওয়া হবে, কালকের থেকে শুরু হবে। সেটা ফ্রি মক টেস্ট হচ্ছে কিসে হবে না, কুইজ বোর্ড হয়, সেই কুইজ বোর্ডের মাধ্যমে কিন্তু লাইভ মক টেস্ট শুরু হবে। কবে থেকে? কালকের থেকে। কোটার থেকে সেটাও কিন্তু বলে দিচ্ছি, একটু বলি। এইখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে বেঙ্গলি এসএলএসটি ফ্রি মক টেস্ট যে রুলস আছে, সেই রুলসে কী কী বলা হয়েছে, সেই রুলসে যদি আমরা ভালো করে লক্ষ্য করি, প্রতিদিন মক টেস্ট এর সময় হবে দুপুর 2টা এবং রাত্রি 9:30টার সময়। প্রতিদিন 2টি টপিকের উপর 30 থেকে 35টি প্রশ্ন থাকবে, তার বেশিও এর কম রাখাও চলবে না, মানে 30 থেকে 35টি প্রশ্ন করতে হবে।
মক টেস্টগুলো কুইজ বোর্ডের মাধ্যমে কিন্তু লাইভ চলবে। সেই সময় সকলকেই সময় মতো উপস্থিত থাকতে হবে, যে সময়টা বলা আছে সেই 2টা হোক, 2টা এবং 9টার সময়। গ্রুপের প্রত্যেককে একদিন করে টপিক অনুযায়ী কিন্তু মক টেস্ট নিতে হবে। যারা যারা ওই গ্রুপে যুক্ত হবে সেই ওই গ্রুপের প্রত্যেকজনকে কিন্তু প্রত্যেকদিন রুটিন অনুযায়ী কিন্তু সকলকে কিন্তু একটা করে মক টেস্ট কিন্তু নিতেই হবে। যদি কেউ ওই রুটিন অনুযায়ী ফলো না করে, মক টেস্ট না নেয়, তাহলে তাকে কিন্তু সেই তৎক্ষণাৎ বা ওই সময়ের পরেই কিন্তু তাকে 1 ঘন্টা বা 2 ঘন্টার পর কিন্তু তাকে কিন্তু গ্রুপ থেকে কিন্তু রিমুভ করে দেওয়া হবে। ঠিক আছে, তো এই ছিল আমাদের ওই মক টেস্ট গ্রুপের নিয়ম। এবার এই যে মক টেস্টটা কবে থেকে শুরু হচ্ছে? তো এই মক টেস্ট শুরু হচ্ছে কিন্তু প্রথম যেটা বিষয় আছে সেটা চর্যাপদ, যেটা 2 তারিখ থেকে শুরু হচ্ছে, অর্থাৎ হচ্ছে আজ হচ্ছে জুন মাসের হচ্ছে 1 তারিখ। পরের কালকে আগামীকাল থেকে কিন্তু তার মক টেস্ট শুরু হবে কোটার থেকে? 2টার থেকে। প্রথম যিনি মক টেস্টটা নেবেন তার নাম হচ্ছে সুরজিৎ দাস। তারপর আছে বুলবুলি গোস্বামী, শ্রীকৃষ্ণ কীর্তন লিবে রাত্রি 9টায়, 9:30 বাজারে বলা আছে, 9টায় পর্যন্ত কিন্তু 9টার সময় মক টেস্টটা শুরু হবে। তারপর আছে পঙ্কজ সরকার, চণ্ডীদাস 3 তারিখে 2টোর সময়। তারপর আছে জয়নব খাতুন, ধ্বনি ও ধ্বনি পরিবর্তন থেকে ওনাকে নিতে হবে, যেটা রাত্রি 9টার সময়। তারপরে হচ্ছে অঙ্গুরা খাতুন, সন্ধি 4 তারিখে 2টার থেকে। অনিশ উপসর্গ অনুসর্গ 4 তারিখে 9টার থেকে। তো এইভাবে কিন্তু রুটিন ওয়াইজ কিন্তু প্রত্যেক দিন বা 4 তারিখের পরে একটা রুটিন হবে, সেইখানে কাদা কাদা নামতে হবে, সেই অনুসারে তাকে কিন্তু মক টেস্টটা নিতে হবে। তো এটা কিন্তু খুব একটা ভালো জিনিস। তো যারা যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে হয়েছেন জয়েন হওনি ফ্রি মক টেস্টে, তার যে লিঙ্ক, সেই লিঙ্ক আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে দিচ্ছি। এবং আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম, সেখানেও কিন্তু তোমরা জয়েন হতে পারো। এবং আমাদের একটা ডিসকাশন গ্রুপ আছে টেলিগ্রামে, সেখানেও তোমরা জয়েন হতে পারো। এবং নিজেদের সমস্যার কথা এবং কোনো বিষয়ে আলোচনা থাকলে সেইখানে গিয়ে কিন্তু আলোচনা করতে পারো। ঠিক আছে, তো এইটুকুই ছিল বলার। এবং আজকের ক্লাস কেমন হয়েছে অবশ্যই সকলে লাইক করে জানিয়ে দিও। এবং কমেন্ট সেকশনে কিন্তু নিজেদের যে হোমওয়ার্ক দিয়েছি 5টি প্রশ্ন, অবশ্যই কিন্তু মার্কিং করে কিন্তু উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, তো চলো, সকলকে ধন্যবাদ।